একটু ভিন্ন প্রসঙ্গে চলে যেতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আশিক ইমরান, যিনি স্থপতি ও রাশিয়ার অনারারি কনসাল চট্টগ্রামে। তার সঙ্গে একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলতে চাই। আশিক ইমরান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমি আপনার অডিওটি শুনতে পাচ্ছি না, হয়তো বা আমাদের নিয়ন্ত্রণ কক্ষ সেটি নিয়ে কাজ করতে পারবে। আপনি কি আনমিউট করেছেন? যদি একটু জিজ্ঞেস করে নেই আপনাকে। জি জি, এখন আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি, অনেক ধন্যবাদ। আপনি এই রাত্রবেলা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আশিক ইমরান, চমৎকার একটি খবরের পরিপ্রেক্ষিতে আপনার সঙ্গে আসলে আলোচনা করা। আমরা দেখেছি আপনি অনেকগুলো গণমাধ্যমে সংবাদ শিরোনামে আপনি চলে এসেছেন। রাশিয়া সরকারের সম্মাননা পেলেন স্থপতি আশিক ইমরান, এবং এখানে যেটি বলা হয়েছে, চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান রুশ সরকারের অত্যন্ত সম্মানজনক পদকে ভূষিত হয়েছেন। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাতভ এই পদকটি আশিক ইমরানকে হস্তান্তর করেন। এবং এখানে আরো যেটি বলা হয়েছে, 1973 সালে চট্টগ্রাম বন্দরের মাইন অপসারণ অভিযানে নিহত সোভিয়েত ইউনিয়নের নাগরিক ইউরি রেডকিনের সম্মানে চট্টগ্রামের লালদিঘি এলাকায় মেমোরিয়াল স্থাপনের মাধ্যমে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ আপনাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে। এটি মূল খবর। এই খবরের বাইরে একটু আপনার কাছ থেকে জানবার চেষ্টা করব। বাংলাদেশে অনেকেরই হয়তো বা জানা নেই যে চট্টগ্রামে একজন রাশিয়ার অনারারি কনসাল রয়েছে, এবং বাংলাদেশ রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কটি বা এখন ঠিক কোন জায়গায় রয়েছে এটি সম্বন্ধেও অনেকে খানিকটা অন্ধকারই রয়েছেন। আপনার কাছ থেকে আমি একটু এই বিষয়টি জানবার চেষ্টা করব। আমরা সম্প্রতি দেখেছি রাশিয়া বাংলাদেশের একটি বড় আকারের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবেও আবির্ভূত হয়েছে। সবকিছু মিলে যদি একটু ছোট করে আপনার কাছ থেকে 4-5 মিনিটের মধ্যে আমি জানতে চাই, এই মুহূর্তে বাংলাদেশ রাশিয়ার সম্পর্কটি কোন জায়গায় রয়েছে? ধন্যবাদ আপনাকে চমৎকার একটি বিষয়ে আলোচনা উত্থাপন করার জন্য। আমি রাশিয়ার অনারারি কনসাল হিসেবে নিযুক্ত হয়েছে গত বছর 2019-এর ডিসেম্বরের 8 তারিখ চূড়ান্ত অনুমোদনটা পাই। এবং আপনারা জানেন যে ইউরি রেডকিনের কথা যে আমরা বলছি, বাংলাদেশ সদ্য স্বাধীন বাংলাদেশ তখন পাকিস্তানি সেনারা চট্টগ্রাম বন্দরে অনেকগুলো মাইন পুঁতে রেখেছিল এবং প্রায় 40টিরও বেশি জাহাজ সেখানে নিবন্ধিত ছিল, যার ফলে সদ্য স্বাধীন বাংলাদেশে খাদ্য সামগ্রী সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো জাহাজের মাধ্যমে আমদানি করা যাচ্ছিল না। সেই সময় বাংলাদেশ সরকার জাতিসংঘের মাধ্যমে বিভিন্ন দেশের কাছে আবেদন জানান চট্টগ্রাম বন্দরকে সচল করার জন্য কিভাবে পদক্ষেপ নেওয়া যায় বাংলাদেশকে সাহায্য করার জন্য। কিন্তু তখন জাতিসংঘের তহবিল সংগ্রহের যে তারা বললো যে আমাদের অনেক সময় লাগবে। তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে রাশিয়া সফর করেন, এবং সেই সফরকালীন সময়ে তিনি রাশিয়ার সরকারের কাছে, বিশেষ তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, আমি সোভিয়েত ইউনিয়ন বললে সেটা মনে যুক্তিযুক্ত হবে, সোভিয়েত ইউনিয়ন সরকারের কাছে আবেদন জানান চট্টগ্রাম বন্দরকে সচল করার জন্য সহযোগিতা চান। এবং কাল বিলম্ব না করেই সোভিয়েত সরকার এই প্রস্তাবে সায় দেয়, এবং কিছুদিনের মধ্যেই তাদের প্রায় 800 নাবিক এবং বেশ কয়েকটি উদ্ধারকারী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। দীর্ঘ প্রায় 26 মাস 800 নৌসেনা অক্লান্ত পরিশ্রম করে চট্টগ্রাম বন্দরকে সচল করতে সমর্থ হন, যার ফলে বাংলাদেশ বিশাল বিপর্যয়ের হাত থেকে বেঁচে যায়। এবং তখনই এটা 13ই জুলাই 1973 সালে রাশিয়ার একজন নৌসেনা ইউরি রেডকিন তিনি দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণ করেন। তার সমাধিস্থলটা এখন রয়েছে এটা রেডকিন পয়েন্ট নামে পরিচিত বাংলাদেশ নেভাল একাডেমির একটা ওয়েস্ট পয়েন্ট নামে একটা জায়গা আছে সেই জায়গায়। এবং বাংলাদেশ নৌবাহিনীর সেই 72 সাল থেকেই অত্যন্ত সসম্মানে এই রেডকিনের যে সমাধিস্থল সেটার পরিচর্যা করে যাচ্ছেন। এবং প্রতি বছর রাশিয়ার সরকারের প্রতিনিধিরা 18ই ডিসেম্বর রেডকিনের জন্মদিনে সেই সমাধিস্থলে আসেন এবং তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এবং বেশ কয়েক বছর ধরে সেই অপারেশনে যারা এখনো বেঁচে আছেন, প্রায় 26 কি 27 জন, তারাও কিন্তু গত 2 বছর আগে এসেছিলেন রেডকিনকে শ্রদ্ধা জানাতে। এখন যেহেতু এই রেডকিন পয়েন্ট এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে অবস্থিত, বাংলাদেশ নেভাল একাডেমি, সেখানে সাধারণ মানুষের চলাচলটা সীমিত, যাতায়াত সীমিত, যার ফলে এই ইতিহাসের একটা মানে স্বাধীনতোত্তর বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ইতিহাস কিন্তু নতুন প্রজন্মের কাছে অজানাই ছিল এবং হারিয়ে যাচ্ছিল। তো আমি অনারারি কনসাল নিযুক্ত হওয়ার পরে আমি তখন ভাবলাম যে এই রেডকিনের একটা যদি সমাধিস্থল শহরের কোথাও করা যায়, তবে হয়তো আমরা ইতিহাসকে আবার নতুন প্রজন্মের কাছে
তুলে ধরতে পারবো, এবং পাশাপাশি রাশিয়ার সাথে এখন বাংলাদেশের যে একটা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে, সেই সম্পর্কটাকে আরো জোরদার করার একটা সুযোগ আসছে। তখন আমি আমাদের সিটি মেয়র আজমন নাসির উদ্দিন মহোদয়ের কাছে আবেদন করলাম, এবং তিনি খুবই আন্তরিকভাবে সেটা সম্মত হলেন। সিটি কর্পোরেশনের অর্থায়নে একটি চমৎকার একটি মেমোরিয়াল আমরা তৈরি করলাম, যেটা গত 23শে ফেব্রুয়ারি রাশিয়ার রাষ্ট্রদূত এসে সেটা উদ্বোধন করেন। এবং এটা যে কত বড় একটা কাজ করেছে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, আমরা বারবার বলেছি যে বাংলাদেশ কখনোই তার প্রকৃত বন্ধুকে ভুলে যায় না। এখন রাশিয়ার সাথে আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক, দ্বিপাক্ষিক সবগুলো সম্পর্কই কিন্তু গভীর একটা পর্যায়ে আছে। আপনারা জানেন রাশিয়া আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। রাশিয়ার গ্যাসপ্রম এখানে গ্যাস অনুসন্ধানের কাজ করছে, ভবিষ্যতে আরো করবে। এবং আমাদের বিমান বাহিনীতে রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো যুক্ত আছে, হেলিকপ্টার যুক্ত আছে, যার ফলে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক অনেকগুলো সেক্টরে রাশিয়ার সাথে সম্পর্কটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো একজন অনারারি কনসালের মূল কাজ হলো দুইটা দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন করা, সাংস্কৃতিক, বাণিজ্যিক এবং অন্যান্য সব ধরনের সম্পর্ক উন্নয়ন করা। আমি সেটাই চেষ্টা করছি। আশিক ইমরান, আপনার কাছ থেকে মোটামুটি একটি পরিষ্কার চিত্র আমরা পেয়েছি। আমরা আশা রাখলাম আরো অন্য কোনো দিন আপনার সঙ্গে আরেকটু বিস্তারিত আমরা এই প্রসঙ্গে আলোচনা করবার চেষ্টা করব। আজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন আশিক ইমরান, তিনি স্থপতি ও রাশিয়ার অনারারি কনসাল চট্টগ্রামে। তিনি কথা বলছিলেন যে প্রসঙ্গটি ধরে। একই প্রসঙ্গে আমি একটু ছোট করে অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার আপনার সঙ্গে কথা বলতে চাই। সেটি হলো রাশিয়া বাংলাদেশ সম্পর্কের জায়গাটি ধরে। এই মুহূর্তে আপনিও স্টুডিওতে ঢোকবার আগে কিছু বিষয় স্মরণ করছিলেন, তাদের বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউশনগুলো নিয়ে আপনি কথা বলছিলেন, রূপপুর পারমাণবিক কেন্দ্রের কথাও আপনি বলছিলেন। একটু যদি আপনার কাছ থেকে শুনতে চাই। দেখুন, রাশিয়া আমাদের স্বাধীনতা যুদ্ধ সহ পরবর্তী সময়ে বাংলাদেশকে গড়ার জন্য অনেক কাজ করেছেন। আমাদের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সার কারখানা সহ বিভিন্ন সেক্টরে রাশিয়া প্রযুক্তির ব্যবহার দিয়েছে এবং মেশিনের সাপ্লাই করেছে। বর্তমানে আমাদের যে ঈশ্বরদীর রূপপুরে যে পারমাণবিক কেন্দ্রটি হচ্ছে, আপনারা তো জানেন এটার যন্ত্রপাতি গত সপ্তাহে চিটাং পোর্টে চলে এসছে। এটা হলে এখান থেকে আমরা 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাবো। পাশাপাশি বাংলাদেশ পারমাণবিক 34তম দেশ হিসেবে বিশ্বে চিহ্নিত হবে। এই কাজটিও আমাদের রাশিয়া অর্থনৈতিক এবং টেকনিক্যাল সাপোর্ট দেওয়াতে আমরা এই কাজটি খুব দ্রুত সময় করতে পেরেছি। আসলে এটা একটা কন্টিনিউশন। আমাদের প্রচুর শিক্ষার্থী রাশিয়াতে পড়াশোনা করে থাকেন, এটাও কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি। এবং প্রতিটি সেক্টরে রাশিয়া আমাদেরকে সে স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে তারা যে কাজ করেছিল, বর্তমানেও তার সুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কাজগুলি হচ্ছে তারা সহযোগিতা প্রদান করে যাচ্ছে। আমরা মনে করি আমাদের অত্যন্ত কাছের বন্ধু রাশিয়া, আগের সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে মস্কো, রাশিয়া আমাদের সাথে আমাদের উন্নয়নের শরিক হিসেবে কাজ করে যাচ্ছে এবং এটা সুফল আমরা পাচ্ছি। সুফল পাচ্ছি। এবং যেমনটি আশিক ইমরান নিজেও স্মরণ করছিলেন যে একটি দেশকে সহযোগিতা করতে গিয়ে সে দেশের জন্য রক্ত দিয়ে দেয়া, প্রাণ দিয়ে দেয়া, এটি কিন্তু একটি বড় রকমের ত্যাগ, এবং আমরা সেটা স্মরণও করছি। আমরা সেটি স্মরণ করছি। এবং আরেকটি বিষয় না বললেই নয় যে রাশিয়ার যে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের কন্ট্রিবিউশন, এটি কেবলমাত্র দৃশ্যমান কিছু উন্নয়ন কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু রাশিয়া ডিপ্লোম্যাটিক তাদের যে সাপোর্ট আমাদেরকে দিয়েছে, বাংলাদেশকে দিয়েছে, সেটিও মনে হয় প্রণিধানযোগ্য।